Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB স্যার। ক্লার্কশিপ চারিদিকে এখন শুধু ক্লার্কশিপ ঝড়। এই ক্লার্কশিপ যে আমাদের এক্সাম হবে সামনে, সেখানে ম্যাথস থাকবে কতগুলো? 30টা। তো আমি তোমাদের সাথে পার্ট বাই পার্ট বিভিন্ন ক্লাসে এরকম 30টা করে মিক্সড কোয়েশ্চেন সেট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তারই আজকে প্রথম দিন। তাই আজকে আমরা ডিসকাস করব যে পিএসসি ক্লার্কশিপ 2023 তার যে টার্গেট, তার মক প্র্যাকটিস সেট 1-এর 30টা কোয়ান্টস কোয়েশ্চেন। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের ডিসকাশনের ফার্স্ট কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ একটা রেশিও থেকে কোয়েশ্চেন দিয়েছে। অনেক জায়গায় ভাবে যে কোয়েশ্চেন অন এজেস, আলটিমেটলি বয়সের অঙ্ক, সেটা রেশিওরই অঙ্ক। কি বলেছে? রেশিও অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি 4 years এগো, আজ থেকে 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 4:5। 8 years ফ্রম নাও, আজ থেকে 8 বছর পরে, আজ থেকে 4 বছর আগে 4:5, 8 বছর পরে সেই রেশিও হচ্ছে 11:13। তাহলে তাদের প্রেজেন্ট যে এজ, তাদের যোগফল কি হবে? দেখো, আজকের দিনে বা আজ থেকে 4 বছর আগে দুজনের বয়সের যে ডিফারেন্স থাকবে, আজ থেকে 100 বছর পর যদি তারা বেঁচে থাকে বা 50 বছর পর, যে কোনো টাইমে বয়সের ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হয় না, বয়সের ডিফারেন্স একই থাকবে। তাহলে এ আর বি এর আজ থেকে 4 বছর আগে বয়সের ডিফারেন্স ছিল 4:5। 4 বছর, আজ থেকে 4 বছর আগে, এবং বলছে আজ থেকে 8 বছর পর, তাহলে কত বছরের গ্যাপ হলো? টোটাল 12 বছরের। আজ থেকে 4 বছর আগে থেকে আজ থেকে 8 বছর পর, মানে 4-8-এ 12 বছরের গ্যাপ। সেই 12 বছরের গ্যাপে রেশিও হচ্ছে 11:13। আমার বক্তব্য যে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হবে না, 4 বছর আগে বা 8 বছর পরে বয়সের ডিফারেন্স একই থাকবে। তাহলে বয়সের ডিফারেন্স যখন একই থাকবে, তাহলে সেই দুটো ক্ষেত্রে রেশিওর যে ডিফারেন্স, সেটাকে আমি 1 করব। এটাকে বলে রেশিও শিফটিং করা। দেখো, এখানে 4 থেকে 5 কতর গ্যাপ? 1-এর গ্যাপ। আর এখানে 11 থেকে 13 কতর গ্যাপ? 2-এর গ্যাপ। তাহলে আমি 1-এর গ্যাপটাকে 2-এর গ্যাপ করব। তাহলে আমি কি করব? ডিফারেন্স 2 আনার জন্য এটাকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে এটা আসবে কত? 4 দুগুণ 8, 5 দুগুণ 10। তাহলে 12 বছরের ডিফারেন্সের জন্য এ এর বয়স 8 থেকে 11 ইউনিট হলো, আর বি এর বয়স 10 থেকে 13 ইউনিট হলো, অর্থাৎ 3 ইউনিট করে বাড়ছে। এই 3 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত? 12 বছর, কারণ আমরা 12 বছরের গ্যাপ নিয়েছি, 4 বছর আগে থেকে 8 বছর পর। তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত? 12/3, মানে 4 বছর, 4 ইয়ার্স। এবার আমাদের এ আর বি এর প্রেজেন্ট এজ দরকার। আজ থেকে 4 বছর আগে এর বয়স 8 ইউনিট, বি এর বয়স 10 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট? 10 + 8, 18 ইউনিট। তাহলে 18 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত? 4×18 = 72। তাহলে 4 বছর আগে যদি এ আর বি এর বয়সের যোগফল হয় 72, 72 বছর, তাহলে আজকের দিনে কত হবে? 4 করে দুজনের বয়স অ্যাড হবে, তাহলে 4 দুগুণ 8 অ্যাড হয়ে যাবে, কারণ প্রত্যেকেরই 4 বছর করে ইনক্রিজ করবে আজকের দিনে। তাহলে 72 + 8, 80 বছর, 80 ইয়ার্স হবে এই কোয়েশ্চেনের আনসার। খুব সিম্পল কোয়েশ্চেন, আনসার মার্ক করবে ফার্স্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 1 তার আনসার হলো ফার্স্ট অপশন। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2-তে। বলছি, ইফ ডিক্রিজিং 120 by x% gives the same result as increasing 40 by x%, অর্থাৎ 120-কে x% ডিক্রিজ করলে যে রেজাল্ট পাবো, 40-কে x% বাড়ালে সেই একই রেজাল্ট পাবো। তাহলে আমরা x এর ভ্যালু বার করি। 120-কে x% ডিক্রিজ করছি, মানে 100 - x% করব। তাহলে 120-র 100 - x%, মানে 120 × 100 - x%। এই রেজাল্টটা সমান হবে 40-কে x% ইনক্রিজ করলে, তাহলে 40 × 100 + x%। তাহলে বোথ সাইডে পার্সেন্টেজ সাইনটা এমনি ক্যান্সেল আউট হবে। 40 3 হচ্ছে 120, তাহলে আলটিমেটলি আসছে 3 × 300 - 3x ইজিক্যাল টু হচ্ছে 100 + x। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3x + x 4x ইজিক্যাল টু 300 - 100 মানে 200। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 200/4 মানে হচ্ছে 50। 50% হচ্ছে x এর ভ্যালু। নেক্সট কি বলছে? দেন
x% of 210 is what percent less than x plus 20% of 180? আচ্ছা x% of 210 এটার ভ্যালু কত হবে? x% মানে হচ্ছে 50%, তাহলে 210 এর 50% কত হবে? 210 ইন্টু 50/100, অর্থাৎ 210 এর অর্ধেক, সেটা কত হবে? 105। আর x প্লাস 20% মানে 50 প্লাস 20 70% অফ কত বলছে? 180, তাহলে 70 ইন্টু 180/100 জন্য, তাহলে 0000, 7 8 56, 126। তাহলে কার রেসপেক্টে বলছে? x প্লাস 20% অফ 180, অর্থাৎ 126-এর রেসপেক্টে এটা কত কম? 21 কম। তাহলে 21 কম কার রেসপেক্টে? 126-এর রেসপেক্টে, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100। বাস মিটে গেল। 6 কে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 3, 2 50, আর 50/3 মানে কত? 16.67%। এগুলো ডাইরেক্ট আমাদেরকে একটু মনে রাখতে হবে। যতই আমরা বলি যে ক্লার্কশিপ ইজি কোয়েশ্চেন, পিএসসি এখন যেভাবে এক্সামের যে বিভিন্ন এক্সামের যে কোয়েশ্চেন লেভেল ইনক্রিজ করছে, সেখানে পিএসসিতেও যে কোয়েশ্চেন মানে ক্লার্কশিপে যে কোয়েশ্চেন হার্ড হবে না এটা বলা যায় না। ধরে নেওয়াই যাক যে কোয়েশ্চেন আগেরবারের যে পিএসসি ক্লার্কশিপের যে কোয়েশ্চেন তার লেভেলের থেকে অনেক বেশি ইনক্রিজ করবে। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, ডিভিজিবিলিটি রুলস থেকে কোয়েশ্চেন। 9 ডিজিট নাম্বার একটা দিয়েছে যেটা 72 দ্বারা ডিভিজিবল। কোয়েশ্চেন হচ্ছে 4x - 3y এর ভ্যালু কত? দেখো 72 মানে হচ্ছে 8 ইন্টু 9, অর্থাৎ সংখ্যাটা 8 দ্বারাও ডিভিজিবল হবে, 9 দ্বারাও ডিভিজিবল হবে। আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাটাকে 8 দ্বারা ডিভিজিবল করব। কোনো একটা সংখ্যা 8 দিয়ে ভাগ যায়, 8 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সেই সংখ্যাটা লাস্ট 3টে ডিজিট দিয়ে যে নাম্বারটা হবে সেটা যদি 8 দিয়ে ভাগ যায়। লাস্ট 3টে ডিজিট কি হবে? 78 আছে আর y আছে। আমাকে y এর জায়গায় এমন একটা ভ্যালু আনতে হবে যে 78y এটা 8 দ্বারা ডিভিজিবল হয়ে যায়। তাহলে এটাকে আমি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 9 72, পড়ে আছে 6। 6-এর ঘরে কত সংখ্যা আছে যেটা 8 দ্বারা ডিভিজিবল? 64 আছে। 8 8 64, তাহলে এখানে যদি 4 থাকতো সংখ্যাটা কি হতো? সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল হতো, অর্থাৎ y এর পজিশনে কত আসবে? 4, তাহলে y এর ভ্যালু হচ্ছে 4। এবার নাম্বারটা কি দাঁড়ালো? 9 8 5 x 3 6 7 8 4। দেখো এবার আমি করবো কি, এটাকে 9 দ্বারা ডিভিজিবল করব। 9 দ্বারা বিভাজিত করতে গেলে আমি যেখানে 9 পাবো যোগ করে সেখানে আমি ক্যান্সেল করব প্রথমে 9-কে। এখানে 9 পাচ্ছি, কেটে দাও। 6 + 3 9, কেটে দাও। 5 আর 4 9, কেটে দাও। পড়ে থাকছে 8 7 8, সবগুলোকে যোগ করলে 8 এর সাথে 15, 8 এ 23, 23 প্লাস পড়ে আছে x, 23 প্লাস x, 23 মানে হচ্ছে 2 আর 3 5 প্লাস x। তাহলে এই x এর জায়গায় কত বসালে 5 প্লাস এক্সটা 9 বা 9 এর কোনো মাল্টিপল হবে, 9 এর কোনো গুণিতক হবে। বুঝতে পারছো x এর জায়গায় যদি আমি 4 বসিয়ে দিই তাহলে 5 + 4 5 + 4 হবে 9, তাহলে সংখ্যাটা কি হবে? 9 দ্বারা ডিভিজিবল। তাহলে y এর ভ্যালু হচ্ছে 4, x এর ভ্যালু হচ্ছে 4। জাস্ট কি করব? 4x - 3y 4x - 3y আমি ভ্যালু বসাবো। x এর ভ্যালু কত? 4, তাহলে 4 4 16, মাইনাস y এর ভ্যালু 4, 3 4 12, 16 - 12 কত হবে? 4। আনসার হবে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 3 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 4। বলছে সাম অ্যামাউন্টস টু রুপিস 8028 in 3 years to rupees 12,042 in 6 years at a certain rate % per annum when the interest is compound yearly। তাহলে সামটা কত? এটা হচ্ছে কোশ্চেন। অর্থাৎ একটা টাকা 3 বছরে সুদে আসলে হয়েছে 8028 টাকা, সেটা 6 বছরে সুদে আসলে হয়েছে 12,042 টাকা। কোশ্চেন হচ্ছে যে টাকাটা কত। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি যদি প্রতি 3 বছর বা প্রতি 2 বছরের গ্যাপ নিই, সেটা যেখানেই নিই সেখানে গ্যাপে সবসময়ের জন্য যে অ্যামাউন্ট আর সাম তার রেশিও কিন্তু একই থাকবে।
দেখো 3 থেকে 6 এটা 3 বছরের গ্যাপ। এই 3 বছরের গ্যাপে আমি কিন্তু অ্যামাউন্ট আর সামের রেশিও পেয়ে যাব। কিভাবে পাবো? দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে হচ্ছে প্রিন্সিপাল বা সামটা সবসময় চেঞ্জ হয়। 3 বছরের শেষে যে অ্যামাউন্টটা পেয়েছি 8,028 টাকা, সেটাই কিন্তু 4 বছরের শুরুতে পরবর্তী 3 বছরের জন্য প্রিন্সিপাল হয়েছে। এবার যদি 8,028 টাকার উপর আমি ভাবি, অর্থাৎ এই 3 বছর ভেবে ছেড়ে দাও, 8,028 টাকা 3 বছর পরে সুদে আসলে হয়েছে 12,042 টাকা, তাহলে 3 বছরের গ্যাপে আমি অ্যামাউন্ট আর সামের রেশিও পাবো। কত হবে? সাম অ্যামাউন্ট হচ্ছে কত? 12,042 বাই সাম কত? 8,028। এটা আমি একটু ক্যালকুলেট যদি করি তাহলে আমি কি পাবো? 3 বছরের জন্য অ্যামাউন্ট আর সামের রেশিও কিন্তু আমি পেয়ে যাব। তাহলে ফার্স্টে আমি কত দিয়ে কাটবো? 6 দিয়ে কাটি। 4 2 6 2 8 9, হ্যাঁ 6 দিয়ে কাটবে। 6 13 78, 2 3 6 18, 6 8 48। এটা 6 দিয়ে কাটলে 6 2 12, 0 6 7 42। এবার আমি কাটতে পারি, তোমার 3 দিয়ে কাটা যেতে পারে। 3 দিয়ে যদি কাটি এটাকে, তাহলে 3 4 12, 3 4 12, 3 6 18, 3 6 18, 3 6 18, 3 9 27। পুরোপুরি 223 দিয়ে কাটবে, এটা 2, এটা হচ্ছে 3। তাহলে 3 বছরের জন্য অ্যামাউন্ট আর সামের রেশিও হচ্ছে 3:2। এটা যে কোনো 3 বছরের গ্যাপ নাও সেটাই থাকবে। তো আমার দরকার সাম। এবার দেখো এখানে এসো, 3 বছরের টাকাটা হয়েছে 8,028 টাকা, অর্থাৎ কিছু একটা টাকা ছিল, সেই টাকাটা 3 বছরের গ্যাপে 3 বছর পরে গিয়ে অ্যামাউন্ট হয়েছে 8,028 টাকা। তাহলে সেক্ষেত্রেও রেশিও তো 3:2ই থাকবে, চেঞ্জ দেওয়া হচ্ছে না। তাহলে এই 3 ইউনিট হচ্ছে অ্যামাউন্ট 3 বছর পরে, তার এখন হচ্ছে 8,028 টাকাটা হচ্ছে অ্যামাউন্ট, এটা কিন্তু আর প্রিন্সিপাল না। 3 বছর পরে পাচ্ছি আমি 8,028 টাকা। তাহলে 3 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 8,028 টাকা। তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত হবে? 8,028 বাই 3, 3 2 6, 3 26 78, 3 7 21, 3 6 18। আমার দরকার কি? প্রিন্সিপাল। তাহলে 3 ইউনিট অর্থাৎ 8,028 টাকা যখন আমার কাছে অ্যামাউন্ট, তখন প্রিন্সিপাল কত? 2 ইউনিট। তাহলে তার করসপন্ডিং ভ্যালু বার করব, 2 গুণিত 2,676 টাকা। 6 আর 2 12, 6 2 12, 7 2 14 আর 1 15, 26 2 52 আর 1 53, 5352 হচ্ছে এটার আনসার। তাহলে আনসার কোথায় আছে? এই যে ফার্স্ট অপশানে, বেশি দূর যেতেও হবে না। তাহলে এই কোশ্চেনের আনসার হলো ফার্স্ট অপশন। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে আফটার গিভিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট, প্রতিটা ডিসকাউন্ট কত? X%। টোটাল ডিসকাউন্ট কত পেয়েছি? 259.2। কত টাকার উপর? 720 টাকার উপর। তাহলে এক্স এর ভ্যালু কত? আমি দেখে নিই আমি ওভারঅল কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি। আমি পাচ্ছি 259.2 টাকার ডিসকাউন্ট। ঠিক আছে, কত টাকার উপর? 720 টাকার উপর। ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে আমরা কি জানি? ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100। মার্ক প্রাইস কত? 720 ইন্টু 100। এই জিরো কাটবে, একটা জিরো ডেসিমেলের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এবার আমার কাটাকাটি একটু করতে হবে। দেখা যাক কত দিয়ে কাটে। যদি 9 দিয়ে কাটি, 9 8 72, 9 2 18, 8 9 72, 8 9 72। এটা পুরোপুরি 8 দিয়ে কাটবে, 8 3 24, 8 6 48। অর্থাৎ ওভারঅল ডিসকাউন্ট হচ্ছে 36%। চারটে অপশনের মধ্যে কোন অপশনে দেখো ওভারঅল ডিসকাউন্ট 36% আসবে? যদি আমি 18% নিই, তাহলে 18 18 করে যদি আমি দুবার ডিসকাউন্ট নিই, তাহলে আসবে কত? -18, -18, মাইনাস প্লাস 18 স্কোয়ার বাই 100, অর্থাৎ -36 প্লাস সামথিং কিছু আসবে 3.24। অর্থাৎ ডিসকাউন্ট 36% থেকে কম আসছে, তাহলে 18% আনসার নয়। আমি একবার 20% দেখি। একটু ভালো করে আমরা যদি প্র্যাকটিস ঠিক রাখি তাহলে দেখতে পাবো যে আনসার 20%ই হবে। কারণ 20% দুবার যদি ডিসকাউন্ট দিই তাহলে -20, -20, মাইনাসে প্লাস 20 ইন্টু 20 বাই 100, তাহলে -40 প্লাস 2 2 4, তাহলে -36।
যেহেতু ডিসকাউন্ট দিয়েছে তাই মাইনাস নিয়েছি, তাহলে 36% ডিসকাউন্ট আমি পেয়ে যাচ্ছি, তাহলে আনসার হবে অপশন নাম্বার 3। আশা করি তোমাদেরকে অ্যাপ্রোচটুকু বোঝাতে পেরেছি যে অপশন টেস্টও অঙ্ক ইজিলি করা যায়। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6-এ। বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ইন 2.5 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি ইজ 1623। তাহলে সামটা কত? তাহলে আমি দেখে নিই যে 10% আড়াই বছরে আলটিমেটলি কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়। দেখো 2 বছর, প্রথম 2 বছরে যদি কথা ভাবি তাহলে 10% করে 2 বছর যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিই, কত ইন্টারেস্ট পাবো? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সাকসেসিভ যাবে, তাহলে 10 প্লাস 10 প্লাস, ঠিক আগের অঙ্ক যেটা করলাম ডিসকাউন্ট, এখানে বাড়বে দুটোই, 10 × 10/100, তাহলে কত হবে? 20 প্লাস 1, এখান থেকে কি আসবে 1, তাহলে 21%। তাহলে 10% 2 বছরে আলটিমেটলি সাকসেসিভলি ইনক্রিজ করে হবে 21%। এখনও আমার কাছে 6 মাস 0.5 ইয়ার্স পড়ে আছে, তাহলে 1 বছরে যদি আমি 10% পাই তাহলে অর্ধেক বছরের জন্য আমি পাবো 5%, অর্থাৎ আমাকে 21%-এর সাথে এখনও 5%-এর সাকসেসিভ করতে হবে। তাহলে 21 প্লাস 5 প্লাস 21 গণিত 5/100, তাহলে কত হবে? 26 প্লাস 5 একে 5, 5 দুগুণ 10, মানে 1.05, মানে 27.05%। অর্থাৎ 10% যদি আমি আড়াই বছরে ইন্টারেস্ট নিই আলটিমেটলি আমি ইন্টারেস্ট পাবো 27.05%। তাহলে 27.05%-এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? 1623 টাকা। তাহলে 1% আমি কত পাবো? 1% আমি পেয়ে যাব 1623/27.05। আমার দরকার প্রিন্সিপাল, আসল টাকাটা, সেটা হচ্ছে 100%। সামটা কত? 100%, সেটা ইজিক্যাল টু কত হবে? 1623 বাই, এটা 2705 করে দাও, 2 ঘর পর দশমিক আছে, তাহলে এখানে 100 হবে, উপরে আরও কি হবে? একটা 100-র জন্য 100 হবে। এবার আমি কি করব? একটু ক্যালকুলেশন করব। যদি আমি 5 দিয়ে কাটি, 5 × 20 100, 5 × 5 = 25, 5 × 4 = 20, 5 একে 5, পুরোপুরি এটা 3 দিয়ে কেটে যাবে, তাহলে 3 × 20 = 60 গণিত 100, মানে হচ্ছে 6000 টাকা হচ্ছে আমার সাম। তাহলে এটাই হচ্ছে আমার এই কোয়েশ্চেনের আনসার। আনসার কোথায় আছে? অপশন 2-তে। কোয়েশ্চেন নাম্বার 6, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 7। বলেছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ সার্টেন নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস ইজ 68.5। অ্যাভারেজ ছিল কত? 68.5। কিছুজন এলো যাদের অ্যাভারেজ ওয়েট কত? তাদের ওয়েট কত? একজনের 72.2, একজনের 70.8, একজনের 70.3, একজনের 66.7। এরা আসার জন্য পুরো ক্লাসের অ্যাভারেজ ওয়েটটা 300 গ্রাম ইনক্রিজ করলো। তাহলে ইনিশিয়ালি কতজন স্টুডেন্ট ছিল? যে 4 জন এলো তাদের টোটালটা আমরা একটু দেখে নিই কত হবে। একজনের হচ্ছে 72.2 কেজি, একজনের 70.8, একজনের 70.3, একজনের 66.7। সবগুলোকে অ্যাড করলে আমরা তাদের টোটাল 4 জনের যে ওয়েট সেটা কিন্তু ইজিলি পেয়ে যাব। সেটা কত হবে? 7 আর 3 10 আর 8, 18 2 20, 2 6 2 8 আর 2 10, হাতে থাকে 1, 6 1 7 14, 7 21, 7 28, 280। অর্থাৎ যারা এলো তাদের টোটাল ওয়েট হচ্ছে 280 কেজি। এবার অ্যাভারেজ ছিল কত? 68.5। যারা নতুন অ্যাড হয়েছে তাদের অ্যাভারেজ ওয়েট যদি 68.5 করে হতো তাহলে 4 জনের ওয়েট কত হতো? 68.5 × 4, 4 5 20, হাতে থাকে 2, 4 8 32, 33 34, 3 4 6 24, 3 27, 274 কেজি হতো তাদের ওয়েট। দেখো 274 কেজি হতো এদের ওয়েট, কিন্তু তাদের টোটাল ওয়েটটা কত? 280। যদি 274 কেজি ওয়েট হতো তারা অ্যাড হওয়ার জন্য অ্যাভারেজ ওয়েটের উপর কোনো ইফেক্ট কিন্তু পড়তো না। কিন্তু এখানে যেহেতু 280 কেজি টোটাল ওয়েট, অর্থাৎ 280 আর 274-এর যে গ্যাপ 6 কেজি, এই 6 কেজি এক্সট্রা আনার জন্য, তাদের মধ্যে 6 কেজি এক্সট্রা থাকার জন্য কিন্তু সবার অ্যাভারেজ 300 গ্রাম করে বেড়েছে। তাহলে টোটালে বেড়েছে 6 কেজি,
একজনের জন্য বাড়ছে 300 গ্রাম, তাহলে কতজন ছিল? 6 কেজি বাই 300 গ্রাম। কেজিকে গ্রাম করলে 1000 দিয়ে গুণ, তাহলে 6 গুণিত 1000 বাই 300, 0 0 কাটলো, 3 দুগুণ 6, তাহলে 20 দুগুণ 2 দুগুণ 2 10 20। তাহলে এখন আছে 20 জন। ইনিশিয়ালি কতজন ছিল? 20 জন আছে, 4 জন অ্যাড হয়েছিল, তাহলে ইনিশিয়ালি কত ছিল? 4 জন কম ছিল, তাহলে 20 মাইনাস 4 কত হবে? 16 জন। তাহলে 16 ছিল আমার কাছে ইনিশিয়ালি নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে আনসার কি হবে? অপশন 2। কোয়েশ্চেনগুলো দেখতে বড়, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্যালকুলেশন খুবই ইজি, জাস্ট যেটুকু আছে সেটা হচ্ছে কনসেপ্ট। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 8-এ। বলেছে পার্সন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 8%, হ্যাড ই সোল্ড ইট অ্যাট এ গেন অফ 10.5%, সেক্ষেত্রে তার প্রফিট হতো কত? এক্সট্রা সে পেত 92.50, তাহলে তার 12% গেন করতে হলে তাকে কত টাকায় জিনিসটা বিক্রি করতে হবে? দেখো 92.50 টাকা, 92 টাকা 50 পয়সা দাম বাড়ানোর জন্য 8% লসটা 10.5% গেনে চেঞ্জ হলো। 8% লস থেকে আমি 10.5% প্রফিট পাচ্ছি, লাভ পাচ্ছি, তাহলে আলটিমেটলি আমার কত পার্সেন্ট দামটা বাড়ালাম? 8% লসটা আমার কি হলো? মেকআপ হলো, প্লাস আমি তার সাথে আরও 10.5% প্রফিট করছি। সরি, টোটাল আমি 18.5% দাম ইনক্রিজ করলাম। আর এই 18.5%-এর ভ্যালু সেটা কত? মানে 10.5 গেন আর 8% লস মেকআপ হয়েছে, তাহলে টোটাল কত? 18.5, যেটার ভ্যালু হচ্ছে 92.5 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 92.5 বাই 18.5, পুরোপুরি 5 দিয়ে কাটবে, তাহলে হচ্ছে 5 টাকা, 5 রুপিস। কোয়েশ্চেন বলছে 12% প্রফিটে বিক্রি করলে কত টাকায় বিক্রি করব? 12% প্রফিট মানে আমি 112%-এ বিক্রি করব, কারণ 100 টাকা তো আমার কস্ট প্রাইস, 100%, তাহলে 112%-এর ভ্যালু কি হবে? 112 গণিত 1%-এর ভ্যালু 5, তাহলে 5 12 60, 5 একে 5, 560 টাকায় জিনিসটা বিক্রি হবে যদি আমি 12% প্রফিটে বিক্রি করি। তাহলে আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8, তার আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসি, দেখা যাক কি আছে কোয়েশ্চেন নাম্বার 9-এ। ইফ দ্য ডিজিট 8 ডিজিট নাম্বার, এবার এটা দিয়েছে 8 ডিজিট নাম্বার কত দিয়ে ডিভিজিবল? 88 দিয়ে। আমাকে ভ্যালু বার করতে হবে 4x + 3y। তাহলে 88কে আমরা কিভাবে ব্রেক করব? 8 × 11, সংখ্যাটা 8 দ্বারাও ডিভিজিবল, 11 দ্বারাও ডিভিজিবল। 8 দ্বারা ডিভিজিবলের জন্য আমি লাস্ট 3টে ডিজিট দেখব, 4y2। এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করতে যাই, আমি যদি y এর ভ্যালু নিই 1, তাহলে কি নেব? 8 5 40, তাহলে 12 পড়ে থাকবে, 1 আর 2 12 পড়ে থাকবে, তাহলে হচ্ছে না। আমি যদি y এর ভ্যালু নিই 2, তাহলে হচ্ছে 8 5 40, 2 22, যাচ্ছে না। যদি নিই আমি 3 y এর ভ্যালু 432, এটা মনে হচ্ছে হয়ে যাবে, 8 5 40, 3 থাকছে 32, 8 4 32, মিলে যাচ্ছে। তাহলে y এর ভ্যালু কত? 3, তাহলে y = আমি পেয়ে গেলাম 3। তাহলে একটা ভ্যালু আমার হয়ে গেছে। এটা জাস্ট একটু ভালো করে প্র্যাকটিস করলে, একটু তাকিয়ে দেখলে এগুলো ইজিলি বার করা যায়। নেক্সট, এবার আমি কি দেখব? 11 দ্বারা ডিভিজিবল। সংখ্যাটা লিখে নিই আমি এবার। সংখ্যাটা কি হলো? 2074x432। এবার 11 দ্বারা ডিভিজিবিলিটি যে রুলস, সেটা হচ্ছে একটা নাম্বার যত বড়ই হোক, তার ইভেন প্লেসে যে নাম্বারগুলো আছে এবং অড প্লেসে যে নাম্বারগুলো আছে, তাহলে সেই নাম্বারগুলোকে যোগ করতে হবে। অড প্লেসের নাম্বারগুলো নিলাম, ডিজিটগুলোকে নিলাম, যোগ করলাম, অর্থাৎ বিজোড় স্থানীয় যে অঙ্কগুলো সেগুলোকে আমি যোগ করলাম, আবার জোড় স্থানীয় যে অঙ্কগুলো সেগুলোকে নিলাম, দিয়ে যোগ করলাম, তাদের ডিফারেন্স নিলাম, তাদেরকে বিয়োগ করলাম। সেই বিয়োগফল যদি 0, 11 বা 11-এর কোনো মাল্টিপল হয়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমি বিজোড় স্থানীয় অঙ্কগুলো দেখি, 2, তারপরে 7, তারপরে x, তারপরে 3, 7 আর 2 9, 7 আর 2 9 আর 3 12,
12 প্লাস এক্স, আর জোড় স্থানীয় অঙ্কগুলো কি আছে 0 প্লাস 4 প্লাস 4 8 প্লাস 2 10। এই 12 প্লাস এক্স আর 10-এর এই যে ডিফারেন্সটাকে আমাকে 0 11 বা 11-এর কোনো মাল্টিপল করতে হবে। দেখো 0 আমি করতে পারবো না, এক্সের ভ্যালু আমি যাই করি এটা 0 কখনো আসবে না, কারণ 12 প্লাস এক্স সবসময় 10-এর থেকে বড়ই হবে, আর এক্সের মান তো আমি নেগেটিভ নিতে পারবো না, এক্সের মান সবসময় ধনাত্মক, এটা একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্সের মান আমি কত নেব, ভালো করে তাকিয়ে দেখো, এক্সের মান যদি আমি 9 নিই তাহলে 12 আর 9 21 মাইনাস 10 হচ্ছে 11। তাহলে সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হবে, কারণ আমি ডিফারেন্স কি বলেছি 0 হবে, 11 হবে বা 11-এর কোনো মাল্টিপল হবে। পেয়েছি 11, পেয়ে গেছি। তাহলে এক্সের মান কত 9। তাহলে আমি ওয়াইয়ের মানও পেয়ে গেছি 3, এক্সের মান পেয়ে গেছি 9। এবার ভ্যালু বসাও, এক্সের মান 9 তাহলে 4 9 36 প্লাস ওয়াইয়ের মান 3 তাহলে 3 3 কে 9, 36 প্লাস 9 হচ্ছে কত 45। আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 4। এরকম কনসেপ্ট বা এই কনসেপ্টগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করো। আর অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কোয়েশ্চেনগুলো বা এই যে সলিউশনগুলো তোমাদের কেমন লাগছে। এবং এটাও বলে রাখি, কোনো সলিউশন নিয়ে কোনো কোয়েশ্চেন নিয়ে তোমাদের যদি ডাউট থেকে থাকে তার জন্য আমাদের কমেন্ট বক্স সব সময়ের জন্য তোমাদের কাছে খোলা, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি আমার সময় মতো তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেব, তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেব। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। এই যে একটা কোয়েশ্চেন অ্যালজেব্রার, একদম ভাবছো যে আমি সিলেবাস দেখিনি, না সিলেবাস দেখেছি, কিন্তু এটা পিএসসির এক্সাম, তো পিএসসি সবসময় সিলেবাস ফলো করে না, লাস্ট দুটো WBCS মেন্স তার প্রুফ, তাই অ্যারিথমেটিক বলে দু একটা অ্যাডভান্সের অঙ্ক দিয়ে দিতেও পারে। তো সে জায়গায় আমরা অ্যারিথমেটিক বেশি করব, তার সাথে দু একটা অ্যাডভান্সের অঙ্ক অ্যালজেব্রা বা জিওমেট্রি একটু করে রাখবো। তাহলে এই অঙ্কটা x = a + 1/a, y = a - 1/a, তাহলে এটার ভ্যালু আমাকে বার করতে হবে। দেখো এটাকে আমি লিখতে পারবো স্কোয়ার রুট অফ x² তার হোল স্কোয়ার মাইনাস 2x² y² আমার কাছে আছে, প্লাস y² তার হোল স্কোয়ার, এটা লিখতেই পারি আমরা। এটা যখন আমরা দেখছি তখন আমরা এটা কি ফর্মে পাচ্ছি, a² - 2ab + b², অর্থাৎ এটা থেকে আমরা পেয়ে যাব স্কোয়ার রুট অফ x² - y² তার হোল স্কোয়ার। যখন এরা বর্গমূলের ভিতর থেকে বেরোবে তাহলে স্কোয়ারটা উঠে যাবে, কারণ দুটো থেকে আমরা বর্গমূলের বাইরে একটা পাই, তাহলে আলটিমেটলি কী পাবো, স্কোয়ার রুটটা থাকবে না, পাবো হচ্ছে x² - y²। তাহলে এটুকু ভ্যালু হচ্ছে x² - y²। এবার x এর ভ্যালু কত আছে আমার কাছে, a + 1/a, তাহলে আমাকে a + 1/a আমি বসালাম তার হোল স্কোয়ার মাইনাস y এর ভ্যালু a - 1/a তার হোল স্কোয়ার। আর একটা ফর্মুলা তোমাদের বলে রাখি যে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার = হচ্ছে 4ab। তো এই ফর্মুলাটা থেকে আমরা যদি এটাকে ম্যাচ করাই, দেখো এর জায়গায় a আছে, b এর জায়গায় 1/a, তাহলে এটা কত আসবে 4 × a × 1/a, উপর নিচে a কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 4। এই কোশ্চেন আনসার হবে কত 4। কোথায় আছে আনসার, অপশন 4-এ। 4 আনসার অপশন 4-এ আছে, খুব ভালো ব্যাপার। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 11-এ। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, the ratio of the present ages of A and B is 8:9. After 9 years সেটা হবে 19:21। তাহলে আজকের দিনে A আর B এর বয়সের রেশিও হচ্ছে 8:9, প্রথম অঙ্কটার মতনই। 9 বছর পর তাদের বয়সের রেশিও হবে 19:21। বলছে C is 3 years younger to B, C হচ্ছে B এর থেকে 3 বছরের ছোট, তাহলে C এর প্রেজেন্ট এজ কত। তাহলে আমার মেন কাজ হচ্ছে B এর প্রেজেন্ট এজটা বার করা। দেখো আমি কি করব, রেশিও শিফট করব, কারণ আজকের দিনে আমাদের দুজনের A আর B এর বয়সের যে ডিফারেন্স, আজ থেকে 9 বছর পরে ডিফারেন্স একই থাকবে, তাহলে ডিফারেন্স আমি এখানে একই করব। এখানে 8 আর 9 ডিফারেন্স কত, 1,
আর এখানে 19 আর 21 ডিফারেন্স 2, তাহলে আমি 1 টাকায় কী করবো 2 করব, কি করে 2 দিয়ে গুণ করে দেবো। এই 1কে যদি আমাকে এর ভ্যালুটা আনতে হয় তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত আসবে 8 দুগুণ 16, 9 দুগুণ 18, তাহলে 18 থেকে 21 কত বাড়ছে 3, এখানেও 16 থেকে 19 একই বাড়ার কথা 3, এই 3 ইউনিট বাড়ছে, মানে কত বছর বাড়ছে আফটার 9 ইয়ার্স, 9 বছর, তাহলে 3 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত 9 বছর, তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কী হবে 9/3, মানে 3 বছর। আমার দরকার বি এর বয়স, বি কত এখন 18 ইউনিট, আর কিন্তু 9 না, আমরা সেটাকে রেশিওটাকে শিফট করেছি 18-এ, তাহলে 18 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কী হবে 18 গণিত 1 ইউনিটের ভ্যালু, তাহলে 3 18 54 বছর। তাহলে বি এর বয়স যদি 54 হয়, সি হচ্ছে তার থেকে 3 বছরের ছোট, তাহলে সি এর বয়স কত হবে 54 মাইনাস 3, মানে হচ্ছে 51 বছর, 51 ইয়ার্স। আনসার হচ্ছে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে ট্রেডার মার্কস ইজ গুড 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, অর্থাৎ অ্যাবভ দ্য কস্ট প্রাইস 40% ইনক্রিজ করছে, মানে এটাকে বলে মার্ক আপ, মানে একটা দামে কিনে আনলো, এবার সেই জিনিসটার দাম 100 টাকায় কিনে এনে 40 টাকা দাম বাড়িয়ে রেখে দিল, এটা ওর মার্ক প্রাইস। বলছে হি সেলস 70% অফ দ্য গুডস, তার কাছে যা জিনিস ছিল তার মধ্যে 70% সে সেই মার্ক প্রাইসেই বিক্রি করছে, অর্থাৎ 40% প্রফিটে বিক্রি করে দিচ্ছে। দ্য রেস্ট বাকিগুলো সে 40% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে 70টা জিনিসের উপরে সে প্রফিট করছে 40%, একদম সিম্পল প্রসেস। বাকি পড়ে থাকছে 30টা জিনিস, 70% যদি আমি বিক্রি করে দিই পড়ে থাকবে 30%, একদম এটা নর্মাল ব্যাপার। তাহলে বাকি যে 30% জিনিস বা 30টা জিনিস সেটা কত পার্সেন্ট প্রফিট বা লসে বিক্রি করছে। দেখো প্রফিট বা লস হচ্ছে মার্কআপ আর ডিসকাউন্টের সাকসেসিভ। আমি জিনিসের দাম বাড়িয়েছি 40%, দিয়ে আমি ডিসকাউন্ট দিচ্ছি 40%, কি মনে হচ্ছে যে 0%? না, খুব সিম্পলি ভেবে দেখো, আমার কাছে দাম ছিল 100 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস, আমি ভেঙে একটু বুঝিয়ে দিই। মার্ক প্রাইস আমি রাখলাম 40 টাকা বাড়িয়ে 140 টাকা, এবার আমি সেটাকে বিক্রি করব 40% প্রফিটে, অর্থাৎ 140-এর উপর আমি 40% ডিসকাউন্টে, তাহলে 140-এর উপর আমি 40% ডিসকাউন্ট দেবো, তাহলে 140-এর 60% আমি বিক্রি করবো, তাহলে 140-এর 60% মানে ইন্টু 60/100, মানে 0 6 14 84 টাকায় আমি বিক্রি করব, তাহলে আমার লস হচ্ছে কত 16, তাহলে 100 টাকায় 16 টাকা লস মানে 16% লস। এটা সাকসেসিভ থেকে বেরিয়ে আসে। আমি একটা জিনিসের দাম 40 বাড়িয়ে 40 কমালাম, +40 -40 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 40 × 40 40 × 40/100, কেটে গেল 40 40, তাহলে মাইনাস 4 4 16, মাইনাস সাইন তাই লস, তাহলে এখানে 16% হচ্ছে লস, মাইনাস রেখে দাও। তাহলে দু রকম যে আইটেম তাদের রেশিও কি আসছে 7:3, অর্থাৎ 7টা জিনিস যদি থাকে সেটাকে আমি 40% প্রফিটে বিক্রি করছি, আর বাকি 3টে জিনিসকে 16% লসে। এবার কি করব, এটাকে বলে ওয়েটেড অ্যাভারেজ। এগুলো হচ্ছে ওয়েট, এগুলো হচ্ছে তার ভ্যালু, 7-এর সঙ্গে 40 গুণ করো, 4 × 7 = 28, 280, 3-এর সঙ্গে -16 গুণ করো, 3 × 16 = 48, -48, ডিভাইডেড কি করব টোটাল ওয়েট দিয়ে ভাগ করে দেবো, 7 + 3 10, তাহলে 80 থেকে 48 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত 32, তাহলে 232/10 কত হবে 23.2% হচ্ছে আমার আলটিমেট ওভারঅলের উপর প্রফিট। আনসার হচ্ছে অপশন 3, তাহলে 12 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। আশা করি তোমাদেরকে কনসেপ্টটুকু বোঝাতে পেরেছি। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 13-এ। বলছে সুধা সেভস 15% অফ হার ইনকাম, একজন তার ইনকামের 15% সেভ করে। আচ্ছা, ইনকাম দুটো পার্টে আমাদের ডিভাইড হয়, কি কি? ইনকাম একটা আমরা করি কি খরচ এক্সপেন্ডিচার করি, বাকি আমরা কি করি
বাকি আমরা সেভিংস করি, জমাই, তাহলে 15% সে তার সেভিংস করছে, অর্থাৎ 100 টাকা ইনকাম করলে 15 টাকা সেভিংস করছে। তাহলে ইনকাম যদি হয় 100 টাকা, তাহলে 15 টাকা সেভিংস, তাহলে তার খরচ কত? 100 থেকে 15 টাকা সেভ করলে 85 টাকা সে খরচ করছে। এবার বলছে যে হার এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%, তার এক্সপেন্ডিচার, তার যে খরচ 20% বেড়ে গেল। খরচ ছিল কত? 85, তার 20% বাড়া মানে 85 ইন্টু 20/100, 20 5 100, 5 17 85, অর্থাৎ তার খরচ 17 টাকা বাড়লো, 17 টাকা খরচ বাড়লো। 85 টাকা খরচ থাকলে এখন হচ্ছে 17 টাকা এক্সট্রা খরচ হচ্ছে। সেভিংস ইনক্রিজ করছে 60%, তাহলে 15-র 60% মানে 15 গুণিত 60/100, 0 0 0 0, 5 2 10, 5 3 15, 2 3, তাহলে 3 3 9, তাহলে সেভিংস বাড়ছে 9 টাকা। কোশ্চেন হচ্ছে হোয়াট পার্সেন্টেজ হ্যাজ আর ইনকাম ইনক্রিজড, তাহলে ইনকাম কত পার্সেন্ট বাড়ছে? খরচ বাড়ছে 17, সেভিংস বাড়ছে 9। এটা আমি পাচ্ছি কিসের জন্য? ইনকাম বাড়ছে তাই। তাহলে ইনকাম বাড়বে কত? খরচ যেটা বেড়েছে সেটাও প্লাস সেভিংস যেটা বেড়েছে সেটাও, তাহলে 17 আর 9 26, আর 100-তে 26 বাড়া মানে হচ্ছে 26%ই বাড়া। 100-র মধ্যে যেটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে, 100-র মধ্যে যেটা ভ্যালু সেটাই আমাদের কি পার্সেন্টেজ ভ্যালু, তাহলে আলটিমেটলি 26% হচ্ছে আনসার। তাহলে আনসার হচ্ছে ফার্স্ট অপশন, তাহলে 13, তার আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 বলছে এ ট্রেন ট্রাভেলিং অ্যাট 44 কিলোমিটার ক্রসেস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। দুজন একই ডিরেকশনে দৌড়চ্ছে। একই ডিরেকশনে যদি যায় তখন আপেক্ষিক বেগ কী হয়? দুজনের বেগের বিয়োগফল। তাহলে ট্রেন আর লোক দুজন একই ডিরেকশনে যাচ্ছে এবং লোকটাকে ট্রেনটা 15 সেকেন্ডে কি করলো? ক্রস করলো। তাহলে ট্রেনের লেন্থ কি হবে? ট্রেনের দৈর্ঘ্য কি হবে? একটু বাংলাতেই লিখি, অনেকক্ষণ ইংরেজিতে লিখছি। দৈর্ঘ্য কী হবে ট্রেনের? দৈর্ঘ্য মানে কতটা ডিস্টেন্স যাচ্ছে। টাইম ইন্টু স্পিড, টাইম কত? 15 সেকেন্ড ইন্টু স্পিড, স্পিড মানে কি? আপেক্ষিক বেগ। তাহলে এদের ট্রেন আর লোকটার আপেক্ষিক বেগ সেটা কত হবে? দুজনের বেগের বিয়োগফল, ট্রেনের বেগ 44 মাইনাস লোকটার বেগ 8, তাহলে 44 মাইনাস 8 36। এটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে। একে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হলো। তাহলে 18 দুগুণ 36, 5 দুগুণ 10, 10 মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল। তাহলে দৈর্ঘ্য কী হবে ট্রেনের? 15 গণিত হচ্ছে স্পিড, অর্থাৎ 15 10 150 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, 150 মিটার। এবার কি বলছে? ইফ দ্য ট্রেন ক্রসেস এ উইমেন কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, এবার আর দৌড়াদৌড়ি না, ট্রেন এদিক থেকে আসছে, মহিলাটা এদিক থেকে আসছে, ট্রেন এদিক থেকে আসছে, মহিলা এদিক থেকে আসছে, অর্থাৎ মুখোমুখি এসে সংঘর্ষ হবে। বাড়িতে ঝগড়া করে ট্রেনে ঝাঁপ দিতে এসছে, এরকম ভাবার কোনো কারণ নেই। দেখো তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ কী হবে? সেক্ষেত্রে আপেক্ষিক বেগ, দুজন যখন মুখোমুখি আসছে, আপেক্ষিক বেগ তাদের বেগের যোগফল। ট্রেনের বেগ কত? 44, মহিলার বেগ কত? মহিলার বেগ বলেছে, মহিলার বেগ আমাকে বার করতে হবে। আচ্ছা, এটা আমাকে এখানেও পাবো না আপেক্ষিক বেগ, আমাকে আপেক্ষিক বেগটাকে বার করতে হবে। তাহলে আমাকে জিনিসটা কি বলে দিয়েছে? বলেছে 15 সেকেন্ডে 10 সেকেন্ডে তারা দুজনকে ক্রস করছে, তাহলে উইমেনের স্পিড কত? তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? 150 মিটার, 150 মিটার। এই ট্রেনের দৈর্ঘ্য মানে আমি কি বললাম? আপেক্ষিক বেগ ইন্টু যে সময়। এখানে সময় কত লেগেছে? এখানে সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে আপেক্ষিক বেগ কত আসছে এখান থেকে? আপেক্ষিক বেগ আসবে 150/10 মানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এটা সেকেন্ডে আছে, তাহলে 15 মিটার পার সেকেন্ড। একে যদি আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে কি করব? 18/5 দিয়ে গুণ করব, অর্থাৎ 5 3 15, 3 18 54 কিলোমিটার পার আওয়ার মিটে গেল।
তাহলে দুজনের বেগের যোগফল হচ্ছে 54, কারণ দুজন এখানে মুখোমুখি আসছে। এখানে আপেক্ষিক বেগ মানে কি, ট্রেনের বেগ প্লাস যে উইমেনের যে স্পিড, উইমেন স্পিড তার বেগ। তাহলে দুজনের বেগের যোগফল যদি 54 হয় তাহলে উইমেনের স্পিড কত হবে, 54 মাইনাস ট্রেনের বেগ কত ছিল 44, 54 মাইনাস 44 10। তার আনসার কি হবে, অপশন 2। আমি এখনো বলছি এই টাইপসের অঙ্ক আসতে পারে। যারা মনে করছো যে না কোয়েশ্চেন কঠিন, কোনো রেলিভেন্সি নেই কোয়েশ্চেনগুলোর, ভিডিও স্কিপ করার চেষ্টা করছো, এখনো বলছি স্কিপ করো না, কোয়েশ্চেনগুলো দেখে যাও। কারণ পিএসসি লাস্ট পর্যন্ত যে এক্সামগুলো নিয়েছে এর আগে পর্যন্ত প্রত্যেকটা এক্সামে কোয়েশ্চেন ম্যাথ বা জিআই বা তুমি যে পার্টটাই বলো অনেকটাই কিন্তু লেভেল ইনক্রিজ করেছে। তাই এই কোয়েশ্চেন আসতেই পারে। আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে এ সমস্ত কোয়েশ্চেন 15 থেকে 20 সেকেন্ডের ব্যাপার। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। দ্য এরিয়া অফ এ ফিল্ড ইন দ্য শেপ অফ এ ট্রায়াঙ্গেল উইথ ইচ সাইড x মিটার। বলছি একটা জায়গা আছে, ট্রায়াঙ্গুলার ত্রিভুজাকৃতির একটা জায়গা, সেই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। সেই তার সাথে তার এরিয়া ইকুয়াল হচ্ছে সমান এরিয়ার আর একটা ট্রায়াঙ্গুলার ফিল্ড আছে যার সাইড হচ্ছে 50, 70, 80। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? দেখো একটা সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি, √3/4 ইন্টু সাইড স্কোয়ার। এখানে সাইড কত এক্স, √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে 50, 70, 80 এই তিনটে সাইড দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হয়েছে, যে ত্রিভুজাকৃতি পার্টটা আছে, ফিল্ডটা আছে, তার এরিয়ার সঙ্গে সমান। তাহলে 50, 70, 80 এটা দিয়ে যে এরিয়াটা আসবে সেটা আমি বার করি। তাহলে প্রথমে বার করবো কি, অর্ধ পরিসীমা, সেমি পেরিমিটার। সেটা কি, তাহলে পরিসীমার যোগফল 50 + 70 + 80/2। এবার বলে রাখি এটা কিন্তু সিলেবাস বহির্ভূত নয়, কারণ রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার কোয়েশ্চেন দেওয়ার কথা সিলেবাসে দেওয়া আছে। 5 × 7 = 12, 8 = 20, 200/2 মানে হচ্ছে 100। এবার ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, এস সেমি পেরিমিটার ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ক্লাস 9-এ আছে ফর্মুলা ইজিক্যাল টু সেমি পেরিমিটার কত 100 ইন্টু এস মাইনাস এ কত 50, 100 থেকে 50 বিয়োগ করলে 50 ইন্টু এস মাইনাস বি 70, 100 থেকে 70 বিয়োগ করলে 30, আর কত পড়ে আছে 80, 100 থেকে 80 বিয়োগ করলে 20। এবার আমরা দেখে নেব স্কোয়ার রুট অফ 100 আছে, এই 20 কাছ থেকে একটা 2 কান ধরে বার করো, দিয়ে 50-এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 50 × 2 = 100 হয়ে গেল, ইন্টু 30-এ ভেঙে দাও, 3 × 10, 2 বার করে এনেছো, 10 পড়ে আছে। তাহলে আলটিমেটলি কি আসছে, দুটো 100 থেকে একটা 100 বেরোলো, দুটো 10 থেকে একটা 10 বেরোলো, √3 পড়ে থাকলো, তাহলে 1000 √3। এটার ভ্যালু কত 1000 √3। বোথ সাইডে √3 কেটে দাও, তাহলে x² = আমি কি লিখতে পারবো, 1000-কে লিখতে পারছি 100 × 10 × 4। যখনই আমি x এর ভ্যালু বার করব তখন কি করব, এই স্কোয়ারটা যখনই আমি সরিয়ে দেব, এই স্কোয়ারটা যখনই আমি সরিয়ে দেব তখন আমার কি হবে, এখানে একটা স্কোয়ার রুট হবে, 100 স্কোয়ার রুট 10, 4 স্কোয়ার রুট 2, √10, 10 × 2 = 20 ইন্টু √10, 20 ইন্টু √10। তাহলে ভ্যালু কি হবে, এটার অ্যাপ্রক্স ভ্যালু আসবে 63.2, 63.2। তাহলে আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 2 তার আনসার হবে অপশন নাম্বার 2। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই যে √10, এই √10টার ভ্যালু আমরা কিভাবে বার করব দেখাও, একটা দেখাই। √10 এই 10-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে, একদম কাছে 9 আছে, তাহলে কিচ্ছু করবে না। এর অ্যাপ্রক্স যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 10, বলে রাখি এটা কিন্তু অ্যাপ্রক্স কাছাকাছি ভ্যালু, প্লাস
পরের বা আগের কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা সেটা 9 বাই 2 ইন্টু 9 স্কোয়ার রুট, তাহলে 19 বাই 9 বর্গমূল 3, 3 দুগুণ 6, তাহলে 6 3 18, 6 3 18 1, 6 3 18, 6 কে 6, 3.1 3.2 এরকম হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3.1কে যদি আমরা 20কে যদি আমরা 3.1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে 31 দুগুণ 62, তাহলে তার কাছাকাছি আনসার আসছে 62, 62 থেকে বেশি আসবে সেটা কত আসছে, সেটা আসছে হচ্ছে তোমার 63.2, মানে যদি আমি আরও 1 ঘর নিয়ে যাই তাহলে এটা 3.2 পর্যন্ত চলে আসবে, তাহলে 63.2 হবে এই কোশ্চেনের আনসার। আশা করি তোমাদেরকে অ্যাপ্রক্স কীভাবে বার করা যায় সেটা বোঝাতে পেরেছি। চলে আসি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। দ্য প্রাইসেস অফ টু আর্টিকেলস আর ইন দ্য রেশিও 4:5, দুজনের কস্ট প্রাইসের রেশিও 4:5। হচ্ছে ফার্স্ট আর্টিকেলের দাম X% ইনক্রিজ করা হলো এবং পরেরটাকে কি করা হলো 30% ডিক্রিজ করা হলো। যে নতুন প্রাইস হলো এ আর বি এর সেটা রেশিও হচ্ছে 10:7, তাহলে X এর ভ্যালু কত? তাহলে প্রথমটা দাম ছিল 4, সেটাকে আমি কী করলাম X% ইনক্রিজ করলাম, তাহলে কি করলাম 100 প্লাস X% করলাম। পরেরটা দাম হচ্ছে 5, সেটাকে আমি 30% ডিক্রিজ করলাম, 30% ডিক্রিজ করা মানে সেটাকে 70% চলে এলো, 30% কমিয়ে দেওয়া মানে এটা ইকুয়াল টু করার পরে রেশিও কি আসছে 10/7, তাই তো? তাহলে পার্সেন্টেজ ক্যান্সেল হবে, আলটিমেটলি এখান থেকে পাচ্ছি 4/5, 7 7 কেটে যাবে, 7 10 70 কেটে যাবে এখানে, তাহলে 4 এখান থেকে আরও ক্যালকুলেশন করে দিই আমি একটু, 4 1 400 প্লাস 4x ইজ ইকাল টু 5 10 50 ইন্টু 10 500, তাহলে x ইজ ইকাল টু কত 500 মাইনাস 400 মানে 100, নিচে 4 পড়ে আছে, তাহলে 4 25 100, তাহলে ভ্যালু কত হচ্ছে 25, কোথায় আছে অপশান 3তে। কোয়েশ্চেন নাম্বার 16 তার আনসার হচ্ছে অপশান নাম্বার 3। এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কোথায়, কোয়েশ্চেন নাম্বার 17-এ। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখি, বলছে লেন্থ অফ ইচ সাইড অফ এ রম্বস ইজ 13, ওয়ান অফ দ্য ডায়াগোনাল ইজ 24, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রম্বস। এটাও সিলেবাস বহির্ভূত কোয়েশ্চেন, তবুও এটা রাখা সিলেবাস বহির্ভূত পুরোপুরি বলা যায় না যেহেতু রেক্ট্যাঙ্গেলের এরিয়ার কথা আছে, কিন্তু তবুও এটা রাখার কারণ হচ্ছে ওই যে পিএসসির মাথা খারাপ, কখন কি করবে কিসি কো কুছ পাতা নেই। ওই জায়গা রম্বস, তাহলে প্রতিটা সাইড হচ্ছে 13, একটা ডায়াগোনাল হচ্ছে 24, তাহলে রম্বসের এরিয়া কত? একটা রম্বস দেখতে কীরকম হয় এরকম, ব্যাকা বর্গক্ষেত্র এরকম। এই রম্বসের দুটো হচ্ছে কর্ণ, ডায়াগোনাল মানে কি কর্ণ, তো দুটো কর্ণ আমরা এঁকে নিই। একটা জিনিস জেনে রাখবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে এই কোণটা হবে 90 ডিগ্রি এবং সেটা সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই অংশের সঙ্গে এই অংশের যা দৈর্ঘ্য হবে এই অংশটার সঙ্গে এই অংশটার দৈর্ঘ্য একই হবে। এবার রম্বসের দৈর্ঘ্য কত 13, এই বড় যে ডায়াগোনাল কর্ণ সেটা কত 24, তাহলে 24 যদি হয় প্রতিটা পার্ট কত হবে, বাইসেক্ট করছে মানে সমদ্বিখণ্ডিত হচ্ছে, মানে প্রতিটা পার্ট হচ্ছে 12। আর এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি যার অতিভুজ 13, একটা সাইড 12। মনে রাখবে 5 12 13 এরা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস, অর্থাৎ এরা তিনজন মানে এরকম কিছু নাম্বার আছে যারা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 13 দেখতে পাচ্ছি 12 দেখতে পাচ্ছি, তাহলে এটা কত হবে 5। তাহলে একটা কর্ণের অর্ধেক যদি 5 হয় পুরোটা কত হবে 5 আর 5 10, তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 24 আর একটা কর্ণের দৈর্ঘ্য 10, দুটো কর্ণের দৈর্ঘ্য পেলাম। আর একটা রম্বসের যে এরিয়া তার ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, 1/2 গণিত কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এখানে কত হবে 1/2 ইন্টু কর্ণ হলো 24 আর একটা হচ্ছে 10, গুণ করে দাও, 2 12 24, 12 10 কত 120, তাহলে এই রম্বসের এরিয়া হবে 120 সেন্টিমিটার স্কোয়ার। আনসার কোথায় আছে অপশন 1-এ।
কোশ্চেন নাম্বার 17 তার আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট বলছে শপকিপার আর্নস এ প্রফিট অফ 21% আফটার সেলিং এ বুক অ্যাট 21% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস। 21% প্রফিট করছে একটা বইকে 21% ডিসকাউন্টে বিক্রি করার জন্য, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও কি? এই অঙ্কটা রাখার কারণ হচ্ছে তোমাদের একটুখানি বোকা বানানো, কিছুই নেই অঙ্কটার মধ্যে। কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সেল প্রাইস বিক্রয় মূল্য কত হবে? 21% প্রফিটে বিক্রি করছে, তাহলে 121। তাহলে ক্রয় মূল্য কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও কি হবে? 100:121। এটাই হচ্ছে আনসার। কোথায় আছে? অপশন 4-এ। এটাই হবে আনসার, আর কিছুই নেই অঙ্কটার মধ্যে, আর কিছু নেই। যদি বলতো, যদি অঙ্কটার ক্ষেত্রে বলতো যে কস্ট প্রাইস ক্রয় মূল্যের সঙ্গে যে মার্ক প্রাইস যে ধার্য মূল্য তার রেশিও কত, একটা কনসেপ্ট জেনে রাখবে। ক্রয় মূল্য বাই ধার্য মূল্য মনে হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এটা একটা কনসেপ্ট মনে রাখবে। যদি এটা চাইতো তাহলে আনসার কি হতো? 100 মাইনাস ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি? 21 মাইনাস 21 বাই 100 প্লাস প্রফিট কত? 21। তাহলে 100 মাইনাস 21 মানে 79, আর 100 প্লাস 21 121। তাহলে তখন আনসার হতো 79:121। 79:121। কিন্তু এখানে চেয়েছে আমার কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিও, তাহলে হবে এটাই আনসার। বুঝতেই পারছো, ঠিকঠাকভাবে পড়লে, ঠিকঠাক জায়গায় পড়লে, কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমাদের যাদের কাছে অঙ্ক একটা ভয়ের কারণ, সেই ভয়টা ইজিলি কেটে যাবে। এবং যে অঙ্কের জন্য আমাদের পরীক্ষা খারাপ হয়, টাইম প্রচুর লাগে, সেই টাইম যে আমরা বাঁচাতে পারবো, টাইম সেভ করতে পারবো, এই সমস্ত প্রসেস আমরা যদি ফলো করি। কারণ এই সমস্ত প্রসেসে একটা অঙ্ক করতে হয়তো 15-20 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম লাগবে। নেক্সট বলছে অ্যাভারেজ মার্কস অফ 40 স্টুডেন্টস ওয়াজ ফাউন্ড টু বি 68। বলছে 40 জন স্টুডেন্ট আছে যাদের অ্যাভারেজ মার্কস হচ্ছে 68, কিন্তু দেখা যাচ্ছে যে দুজন স্টুডেন্ট ওয়ার ইনকারেক্টলি এন্টার্ড অ্যাজ 48 and 64। তাদের মার্কস 48 আর 64 হিসাবে মার্ক করা হয়েছে, কিন্তু তারা পেয়েছে একজন 84, একজন 46। তাহলে কারেক্ট অ্যাভারেজ কত? তাহলে টোটালে ভুল কত এসছে? 48 প্লাস 64, মানে 8 আর 4 12, 6 4 10 আর 1 11, 112 করা হয়েছে। কিন্তু হওয়া উচিত ছিল কত? একজনের 84, একজনের 46। 6 আর 4 10, 8 থাকে 1, 8 আর 4 12 রাখে 13, কত হচ্ছে? 130। কত হচ্ছে? 130। তাহলে হওয়া উচিত ছিল 130, নেওয়া হয়েছে 112, তাহলে কত কম নেওয়া হয়েছে? 130 মাইনাস 112, মানে 18 কম নেওয়া হয়েছে। 18 কম নেওয়া হয়েছে, তাহলে মোটের ওপর যদি 18 কম নেওয়া হয়, তাহলে আলটিমেটলি কত এক্সট্রা আসবে? 68 তো অ্যাভারেজ হবেই, তার সঙ্গে মোটের ওপর 18 যে কম নেওয়া হয়েছে, সেই 18-র জন্য প্রত্যেকের নাম্বার একটু করে বাড়বে। কতজন স্টুডেন্ট আছে? 40 জন, তাহলে 18/40 করে অ্যাভারেজ ইনক্রিজ করবে। 2 20 40, 2 9 18, 9/2 মান হচ্ছে 4.5, তাহলে হবে আলটিমেটলি কত? 68 প্লাস 0.45, 68.45 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। এর বাইরে কিচ্ছু অঙ্কটার মধ্যে নেই যে কত এক্সট্রা আমার আসবে আমার কাছে। যদি বলতো যে এটা ভুল করে লিখেছি, এটা আমার হওয়া উচিত ছিল, তাহলে কি হতো? 130 আমার হয়েছে, 112 হওয়া উচিত, তাহলে 18 কমতো, তাহলে 68 মাইনাস 18/40 করতাম, তখন কি হতো? 0.45 কমে যেত, তাহলে হতো 67.55। চলো চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। The difference between the compound interest and simple interest। এক্স টাকার উপর কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলে দিয়েছে 19.20, রেট অফ ইন্টারেস্ট 8%, তাহলে ভ্যালু অফ এক্স। দেখো 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হয় r²/100%। এখানে রেট অফ ইন্টারেস্ট কত? 8, তাহলে 8² / 100%, মানে
64/100 মানে 0.64%। 0.64%, এই 0.64% মানে আমাকে কত টাকা বলে দিয়েছে? 19.2। তাহলে 1% মানে কত হবে? 19.2 বাই 0.64। আমার দরকার কি? এক্স এর ভ্যালু, এক্স মানে হচ্ছে প্রিন্সিপাল, সেটা কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু আমার কত হবে? 192, এখানে নিচে 64 করে দিলাম, উপরে 100 নিচে 10, তাহলে উপরে একটা 10 থেকে গেল, ইন্টু 100। এটা কত দিয়ে কাটবে? 3 দিয়ে। তাহলে 3 10 30, তারপরে আরো দুটো শূন্য, তাহলে হচ্ছে 3000 টাকা। আনসার কোথায় গেছে? অপশন 4-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20, তার আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে? যে চিনির যে দাম তার গল্প, প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 22%। আচ্ছা, চিনির অঙ্কে আসার আগে একটু জল খেয়ে নিই, অনেকক্ষণ পড়াচ্ছি, একটু জল খেয়ে নেওয়া যাক। বলছে চিনির দাম 22% ইনক্রিজ করেছে, কিন্তু একজন ব্যক্তি বলছে ভাই যাই দাম বাড়ুক আমি আমার খরচ 12%-এর বেশি বাড়াতে পারবো না, তাহলে তার কনজামশন কত পার্সেন্ট কমাতে হবে? এরকম কোয়েশ্চেনের ক্ষেত্রে এরকম কিছুই ভাববে না। 100 টাকা ধরো দাম ছিল, সে যদি খরচ বাড়ায়, যে তার যদি কনজামশন কোনো চেঞ্জ না করে, খরচ তাহলে কত হবে? 122 টাকা। তার যদি প্রতিদিন যে চিনি খাওয়াটা, চিনির যে খরচ, সেই চিনির খরচটা যদি সে না কমায়, তাহলে তাকে এখন 122 টাকা খরচ করতে হবে। কিন্তু বলছে না, আমি মাঝামাঝি 112 টাকা পর্যন্ত খরচ করব, কারণ আমার খরচ বাড়াতে রাজি আছি আমি 12%। তাহলে 122 থেকে 112 আমাকে কমতে হবে, কত কমতে হবে? 10। কতর উপরে? যেটা বেড়েছে তার উপরে, অর্থাৎ 122-এর উপরে, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100। জাস্ট এটুকু করবে, তাহলে এই সমস্ত কোয়েশ্চেনের আনসার বেরিয়ে আসবে। কোনো ফর্মুলা না, কিচ্ছু না, শুধুমাত্র কনসেপ্ট। এটা ক্যালকুলেশন করলে আসবে 8.2%। 8.2% আনসার হবে অপশন 3। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 22-তে। বলছে A is 40% more efficient than B and C is 20% less efficient than B। তিনজন যদি একসাথে কাজ করে, একটা কাজ 15 দিনে কমপ্লিট হয়, তাহলে বি একা সেই কাজের 75% কত দিনে করবে? দেখো, আমি এ আর বি এর যে এফিসিয়েন্সি তার রেশিও পাবো। কি বলছে? এ ইজ 40%। 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কি গো? 40%-এর ভগ্নাংশ মান হচ্ছে 2/5। কার রেসপেক্টে বলছে? দ্যানের পরে যে থাকবে তার রেসপেক্টে, বি এর রেসপেক্টে। অর্থাৎ বি যদি 5 হয়, 5 ইউনিট কাজ করে, এ তার থেকে 2 ইউনিট বেশি করবে। তাহলে বি যদি 5 ইউনিট করে, এ করবে কত? 5 আর 2 7 ইউনিট। সি ইজ 20% লেস এফিসিয়েন্ট দেন বি। 20% মানে হচ্ছে 1/5। তাহলে বি এর সঙ্গে সি এর এফিসিয়েন্সি রেশিও কি হবে? একইভাবে কার রেসপেক্টে? বি এর রেসপেক্টে। বি যদি 5 ইউনিট করে, সি তার থেকে 1 ইউনিট কম করবে, অর্থাৎ বি 5 ইউনিট করলে সি করবে 5 - 1 4 ইউনিট। দুটো ক্ষেত্রে বি ইকুয়াল, তাহলে এ বি সি তাদের কাজ করার, তাদের যে কর্মদক্ষতা, তাদের রেশিও কত? এ 7 ইউনিট করলে বি করবে 5 ইউনিট আর সি করবে 4 ইউনিট। তাহলে তিনজন একসাথে যখন কাজটা করবে, তখন একদিনে কত ইউনিট কাজ করবে? মানে কর্মদক্ষতা মোট কত হবে? 7 আর 5 12 আর 4 16, সবগুলো অ্যাড হবে, 16 ইউনিট কাজ করবে। সেই কাজটা কমপ্লিট হচ্ছে কত দিনে? 15 দিনে। তাহলে একদিনে 16 ইউনিট করলে 15 দিনে হবে 16 × 15, এটাই হচ্ছে মোট কাজ, টোটাল ওয়ার্ক। বি পুরো কাজটা করবে না, এর 75% কাজ করবে। 75%-এর ফ্র্যাকশন ভ্যালু, ভগ্নাংশ মান হচ্ছে 3/4। 16 × 15 এর ভগ্নাংশ মান, একে 3/4 দিয়ে গুণ করে দেবো, কারণ পুরো কাজের 3/4, 4 ভাগে 3 ভাগও করবে। তাহলে 4 4 16, 4 15 60, 3 6 180, 3 6 18 80, ঠিক আছে। তাহলে বি করবে কত? 180 ইউনিট। সেই করতে বি এর টাইম লাগবে কত? বি কাজ করবে 180 ইউনিট, কত কর্মদক্ষতায়? 5 কর্মদক্ষতায়। তাহলে 180/5, 5 3 15, 5 6 30, টাইম লাগবে কত? 36 দিন। কোথায় আছে? অপশন 1-এ।
কোশ্চেন নাম্বার 22 আনসার হয়ে গেল ফার্স্ট অপশন। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 23, which what is the least value of x such that এটা divisible by 12। দেখো 12 মানে কত, 6 দুগুণে 12, 2 6 12 বা 4 3 12, 4 3 12, 4 দিয়ে ডিভিজিবিলিটি মানে কি, 8 দিয়ে লাস্ট 3টে ডিজিট দেখতাম, 4 দিয়ে লাস্ট 2টো ডিজিট দেখবো। 24 4 দ্বারা ডিভিজিবল, সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল হবে, x এর মান যাই হোক। এবার আমায় করতে হবে সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল। কোন একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কখন হয়, যখন তার অঙ্কগুলোকে নেব দিয়ে যোগফল করব, সেই যোগফলটা 3 দ্বারা ডিভিজিবল হলে, 3 দ্বারা যদি বিভাজ্য হয় পুরো সংখ্যাটাই একদম 3 দ্বারা বিভাজ্য। সংখ্যাগুলোকে যোগ করি, 5 আর 1 6, সাথে হচ্ছে 13, 3 16, 2 18, 4 22, 22 প্লাস পড়ে আছে এক্স। এক্স এর মান মিনিমাম সব থেকে ছোট কি মান নিলে এই যে 22 প্লাস এক্সটা 3 দ্বারা বিভাজ্য হবে, ভেবে দেখো। এক্স এর মান যদি আমি 2 নিই তাহলে 22 প্লাস 2 24, 24 3 দিয়ে ভাগ যায়, তাহলে আনসার কি হবে 2। কোথায় আছে আনসার, অপশন 4 এ। তাহলে 23 নম্বর কোশ্চেন আনসার হচ্ছে অপশন 4। কি স্কিপ করনি তো কেউ, দেখছো তো, দেখতে থাকো, আর অনেক কিছু শেখাবো, চাপ নিও না। নেক্সট চলে আসি 24, ওয়াকিং অ্যাট 0.75 অফ হিজ ইউজুয়াল স্পিড। একজনের স্পিড যা ছিল তার 0.75 স্পিডে সে দৌড়চ্ছে। তাহলে 0.75 মানে কি আমরা আগে দেখে নিই, এটা একটু শিখে নিই। 75/100, 25 3 25 4, 3/4, অর্থাৎ তার যা স্পিড তার 3/4 স্পিডে যদি সে যায় তাহলে তার গন্তব্যে পৌঁছতে 18 মিনিট লেট হয়। তাহলে তার ইউজুয়াল টাইম, সে জেনারেল কত টাইমে তার গন্তব্যে পৌঁছয়। দেখো ডিস্টেন্স মানে দূরত্ব, আমি কত যাচ্ছি সেটা নির্ভর করবে স্পিড ইন্টু টাইম, এটার উপরে। দূরত্ব ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, দুটো ক্ষেত্রে সে ডিস্টেন্স কিন্তু একই তার। তাহলে স্পিড আর টাইম দুজন হচ্ছে ব্যস্তানুপাতি সম্পর্কে আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার ইনভার্সে হবে, তার অনন্যক হবে। তাহলে দুটো ক্ষেত্রে তাদের দূরত্বের রেশিও কি হবে, স্পিড রেশিও। সে যদি 1 ইউনিট টাইমে যেত, 1 ইউনিট স্পিডে যেত, এখন যাচ্ছে তার 3/4 টাইম স্পিডে, অর্থাৎ 3/4 যাচ্ছে, তাহলে রেশিও কি হবে, সিম্পলিফাই করলে 4:3। অর্থাৎ তার স্পিড রেশিও যদি 4:3 হয়, অর্থাৎ সে ইউজুয়াল 4 ইউনিট স্পিডে যায়, এখন 3 ইউনিট স্পিডে যাচ্ছে, তাহলে সেই একই দূরত্ব যেতে গিয়ে তার টাইম রেশিও কি হবে 3:4। অর্থাৎ যদি তার টাইম লাগে 3 ইউনিট, এখন লাগবে 4 ইউনিট, তাহলে কত ইউনিটে লেট করছে, 1 ইউনিট। সেই 1 ইউনিট লেট মানে কত মিনিটের লেট, 18 মিনিটের লেট। 1 ইউনিট মানে 18 মিনিট। ইউজুয়াল টাইম লাগে কত, 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কি হবে, 3 গণিত 1 ইউনিটের ভ্যালু, 3 8 54 মিনিট। একদম সিম্পল ব্যাপার, আনসার হচ্ছে অপশন 2। এসএসসি যারা দেয় তাদের কাছে সমস্ত কোশ্চেন একদম জলভাত। তাই যারা শুধু স্টেট গভর্নমেন্ট এক্সাম দাও তাদেরকে বলছি এটা জেনে রেখো, এসএসসির অ্যাসপিরেন্টরা যদি পারে তোমরাও পারবে এই রুলসে অঙ্ক করতে। শুধু একটু ধৈর্য ধরে অঙ্কগুলো চেষ্টা করবে, প্রথমেই পারবো না বলে ছেড়ে যাবে না। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 25-এ। এটা কিন্তু একটু পিএসসির কি বলবো খামখেয়ালিপনাকে মাথায় রেখে তৈরি করা। বলছে 6টা কিউব, প্রতিটা সাইড হচ্ছে এজ মানে সাইড হচ্ছে 2 সেন্টিমিটার, তাদেরকে যদি এন্ড টু এন্ড জয়েন করি তাহলে যে নতুন কিউবয়েড মানে সমকোণী চৌপল যেটা পাবো তার সারফেস এরিয়া কি হবে। তাহলে এটা একটা কিউব, সেম আর একটা কিউব, এরকম করে 6টা কিউব আছে। কটা হলো, 1 2 3 4 5টা 6টা, এরকম 6টা কিউবকে আমি পাশাপাশি রেখেছি। তাহলে প্রতিটা কিউবের, একটা কিউব দেখতে কিরকম হয়, একটা কিউব জেনারেলি আমাদের যেরকম দেখতে হয় সেটা হচ্ছে এরকম। এটা আমাদের একটা কিউবের ছবি।
একটা ঘনক বা একটা সমকোণী চৌকোণ। হাতের কাছে যদি কারো কাছে একটা বই থাকে বা কারো মাথায় মারার জন্য যদি আধলা ইটে হবে না, গোটা ইট থাকে, সেগুলো হচ্ছে সমকোণী চৌকোণ। আর আমরা যে রুবিক কিউব নিয়ে সলভ করি সেটা হচ্ছে ঘনক কিউব। তাহলে এর একটা কি থাকবে? দৈর্ঘ্য। এটা যদি আমি একটা কিউবয়েড ভাবি, সমকোণী চৌপলি ভাবি, তাহলে এর একটা দৈর্ঘ্য আছে, লেংথ, একটা প্রস্থ আছে, আর কি আছে? এই যে উচ্চতা। তাহলে এই যে একটা কিউব, 6টা কিউব গেম, সিম্পলি এগুলো 3D অবজেক্ট, তো একটু ভেবে দেখো, 6টা কিউব যদি পাশাপাশি রাখি তাহলে লম্বা কত হবে? প্রতিটা কিউব হচ্ছে 2 সেন্টিমিটার লম্বা। তাহলে 6টা কিউব পাশাপাশি রাখলে 6 × 2 = 12 সেন্টিমিটার লম্বা হবে। আর উচ্চতা কি থাকবে? 2 থাকবে। আর দৈর্ঘ্য মানে প্রস্থ কি থাকবে? 2 থাকবে। কারণ এই পোর্শনটা কি থাকবে? 2 তো থাকবে, এটা 2 থাকবে, চেঞ্জ হবে না। আর এটা কত থাকবে? এটাও কিন্তু 2 থাকবে। তাহলে একটা কিউবয়েড পাচ্ছি যার 3টে সাইড হচ্ছে, একটা 12, একটা 2, একটা 2। একটা কিউবয়েডের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ। তাহলে 2 ইন্টু এটা যদি লেন্থ হয়, এটা ব্রেথ, এটা হাইট, তাহলে 12 × 2 = 24 প্লাস বি ইন্টু এইচ 2 × 2 = 4 প্লাস এইচ ইন্টু এল 12 × 2 = 24। তাহলে কত হচ্ছে? 2 গণিত 24 24 48 4 52। তাহলে 2 × 2 = 4, 5 × 2 = 10, 104 সেন্টিমিটার স্কোয়ার। কোথায় আছে আনসার? অপশন 3-তে। 25, তার আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 26-এ। দ্য এরিয়া অফ এ সার্কুলার পার্ক 12,474 মিটার স্কোয়ার। তাহলে একটা সার্কুলার পার্ক আছে যার এরিয়া হচ্ছে 12,474 মিটার স্কোয়ার। এটাও একটু এক্সট্রা মানে সিলেবাস বহির্ভূতভাবে তোমাদের জন্য অ্যাড করেছি। হ্যাঁ, অঙ্কটা একটু ক্যালকুলেটিভ, তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে বলছে তার এরিয়া বলে দিয়েছে। এবার বলছে দেয়ার ইজ 3.5 মিটার ওয়াইড পাথ অ্যারাউন্ড দ্য পার্ক। অর্থাৎ এটা পার্ক আছে, সার্কুলার পার্ক এরকম, তার বাইরে একটা কি করা হয়েছে? তার বাইরে একটা রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাটা কত মিটার চওড়া? 3.5 মিটার চওড়া। এটা হচ্ছে 3.5 মিটার চওড়া রাস্তা। কোশ্চেন হচ্ছে এই রাস্তার এরিয়া কত? আগে আমি দেখি এই যে সার্কুলার পার্ক, বৃত্তাকার যে পার্কটা, এর রেডিয়াস কত, এর ব্যাসার্ধ কত? এরিয়া মানে আমরা কি জানি? পাই আর স্কোয়ার, 22/7 আর স্কোয়ার, যেটা মনে হচ্ছে 12,474। তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে 12,474 গণিত 7/22। এখান থেকে আমরা কিছু একটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের আসবে। যদি আমি 11 দিয়ে কাটি, 11 × 2 = 22, 11কে 11, 1, 11কে 11, 3 × 1 = 33, 4 × 1 = 44। 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, 6 × 2 = 12, 7 × 2 = 14। তাহলে 567 × 7, 567কে আমরা লিখতে পারবো 7 ইন্টু 7 × 56, 7 × 7, আর একটা 7 আছে, 7 স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু কী হবে? এটা যখন স্কোয়ার রুট করবো, বর্গমূল করবো, তাহলে 7 বেরোবে, আর 81 বর্গমূল 9, 7 × 9 = 63। অর্থাৎ এই যে ভিতরে যে সার্কেলটা আছে এর যে ব্যাসার্ধ এটা হচ্ছে কত? এটা হচ্ছে 63 মিটার। আর এই যে বাইরের সার্কেলটা আছে এর ব্যাসার্ধ কি হবে? এখান থেকে এটা 63, তার সঙ্গে আরও কি চওড়া? 3.5, 3.5। 63 আর 3.5 মানে হচ্ছে 66.5 মিটার। তাহলে এই যে পোর্শন, এর এরিয়া কি হবে? এই পুরো বড় সার্কেলের এরিয়া থেকে ছোট সার্কেলের এরিয়াকে বিয়োগ করে দেবো। অর্থাৎ 22/7 পাই ইন্টু 66.5 তার হোল স্কোয়ার মাইনাস 63 তার হোল স্কোয়ার, 63 স্কোয়ার। এটা আমাকে ফর্মুলা একটু ক্যালকুলেশন করতে হবে, এবং এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি আসবে অপশন 1, 1424.5। নেক্সট চলে আসি 27। The two equal sums were lent on simple interest at 6% and 10% per annum respectively. The first sum was recovered 2 years later than the second sum, and the amount in each case was 1105. What was the sum lent in each scheme? প্রতি ক্ষেত্রে কত টাকা ধার দেওয়া হয়েছিল? দেখো, একটা টাকা 6% রেখেছি, একটা বার রেখেছি 10%।
টাকার পরিমাণ একই, আমি একই টাকা রেখেছি, অ্যামাউন্ট আমি একই পাচ্ছি, দুটো ক্ষেত্রে ইন্টারেস্ট আমি একই পেয়েছি। তাহলে আমি যদি ভাবি যে 6% টাকাটাকে 2 বছর পরে পেয়েছি, তাহলে আমি ধরলাম 10% টাকাটা আমি এক্স বছরের জন্য রেখেছিলাম, তাহলে 10% করে এক্স বছরের জন্য আমি কত ইন্টারেস্ট পেয়েছি 10x। আর 6% হারে যেটা রেখেছি সেটা কি রেখেছি তার থেকে 2 বছর বেশি, তাহলে x+2 ইয়ার রেখেছি। এই দুটো ক্ষেত্রে ইন্টারেস্ট তো ইকুয়াল হতে হবে, কারণ কন্ডিশন তো তাই বলছে। আমি একই পরিমাণ টাকা, একটা 6% একটা 10% রেখেছি, অ্যামাউন্ট আমি একই পেলাম, তাহলে অ্যামাউন্ট যদি একই পাই তাহলে আমি ইন্টারেস্ট একই পেয়েছি। ইন্টারেস্ট যখন আমি একই পেয়েছি তাহলে 6% হারে x+2 বছরে যা হয়েছে 10% হারে x বছরে আমি সেই টাকাই পেয়েছি, তাহলে 6x প্লাস 12 ইজিক্যাল টু হচ্ছে 10x, তাহলে 10x মাইনাস 6x মানে হচ্ছে 4x ইজিক্যাল টু 12, তাহলে x এর মান 12/4 মানে হচ্ছে 3, তাহলে x এর মান হচ্ছে 3 বছর। তাহলে 10% হারে 3 বছর রাখা যা, 3 + 2 5% হারে 6 বছর রাখা তাই। তাহলে আমি আলটিমেটলি ইন্টারেস্ট কত পেয়েছি 10% হারে 3 বছর রাখলে আমি 3 × 10 = 30% ইন্টারেস্ট পেয়েছি। টোটাল আমি 30% ইন্টারেস্ট পেয়েছি। আমার সামটা কত, সামটা তো 100%, তার সঙ্গে 30% ইন্টারেস্ট যোগ করলে আমি অ্যামাউন্ট পাচ্ছি, মোট কত পাচ্ছি 130%। এই 130% এর করসপন্ডিং ভ্যালু কত বলছে 1105 টাকা। তাহলে একের করসপন্ডিং ভ্যালু কত হবে 1105/130, আমার দরকার 100, তাহলে 1105/130 ইন্টু 100, 0, 6 তেরং 8 7 তেরং 8 তেরং 104, 8 তেরং 104, 5 তেরং 65, 850 কত হচ্ছে 85 × 10 মানে হচ্ছে 850 টাকা হচ্ছে আমার কাছে প্রিন্সিপাল। তাহলে আনসার কোথায় আছে ফার্স্ট অপশনে। খুব সুন্দর একটা সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন। নেক্সট 28, a shopkeeper marks his good 30% higher than the cost price and allows a discount of 10%. 30% দাম বাড়িয়েছে, 10% ডিসকাউন্ট দিচ্ছে। বলছে ইন অর্ডার টু আর্ন 6.5% মোর প্রফিট, যদি সে যা প্রফিট করছিল তার থেকে যদি 6.5% প্রফিট বেশি করতে চায় তাহলে সে কত ডিসকাউন্ট দিতে পারবে। আমি কি বললাম প্রফিট হচ্ছে, একটা কোশ্চেনে বললাম প্রফিট হচ্ছে মার্কআপ আর ডিসকাউন্টের সাকসেসিভ। আচ্ছা মার্কআপ কত 30% দাম বাড়িয়েছি, সেখান থেকে ডিসকাউন্ট দিচ্ছি 10%, তাহলে 30 - 10 -30 গণিত 10/100, তাহলে 30 - 10 20 -3 মানে 17, তাহলে আমার 17% প্রফিট ছিল, কিন্তু আমি এতে স্যাটিসফাইড নয়, আমার দরকার আরও 6.5% বেশি প্রফিট। তাহলে আমার প্রফিট দরকার কত 17 + 6.5, 23.5% প্রফিট দরকার। আমার 23.5% প্রফিট দরকার। কোয়েশ্চেন হচ্ছে তাহলে আমি কত ডিসকাউন্ট দেবো, আমি ধরলাম আমি x% ডিসকাউন্ট দেব। তাহলে আমি আবার কি বলছি, আমি এটাই বলছি যে মার্কআপ আর ডিসকাউন্টের মার্কআপ আর ডিসকাউন্টের সাকসেসিভ হচ্ছে প্রফিট। মার্কআপ কত 30, ডিসকাউন্ট কত x, 30 - x -30 × x/100 ইজিক্যাল টু কত 23.5, তাহলে 0 0 কাটবে, 10 × 10, 10 × 3 = 13, 13x/10 সমান 30 - 23.5 মানে হচ্ছে 6.5, 6.5, তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু হবে 10কে 6.5 দিয়ে গুণ করলে হচ্ছে 65, নিচে 13 আসবে, তাহলে 5 13 65, তাহলে কত ডিসকাউন্ট দেবো 5%। আনসার কোথায় আছে, আনসার আছে অপশন 4 এ। 28 তার আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসি 29, একটা সিম্পলিফিকেশন দিয়েছে সিলেবাসের মধ্যে সরল, এটা নিয়ে বলার কিছু নেই, এটা বডমাস রুলে হয়ে যাবে নর্মাল, এগুলো তোমরা সবাই জানো। এর আনসার যেটা হবে সেটা হবে অপশন 4 1/32, 1/32, একটু স্টেপ বাই স্টেপ করবে তাহলেই হয়ে যাবে। চলে আসি আজকের যে ডিসকাশন, আজকের যে ক্লাস, পিএসসি যে আমাদের ক্লার্কশিপ ফিভার আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, তার আমাদের দিক থেকে প্রথম যে মক টেস্টের যে ক্লাস মডেল কোয়েশ্চেন পেপারে তার লাস্ট কোয়েশ্চেনে, মানে এটা কিসের মক টেস্ট চলছে, ম্যাথসের কোয়ান্টসের
বলছে সাম অফ রুপিস 31,866 ইজ ডিভাইডেড বিটুইন এ বি অ্যান্ড সি। ভালো, 31,866 টাকা এ বি সি এর মধ্যে ডিভাইড করা হচ্ছে। সেখানে এ আর বি এর শেয়ার হচ্ছে 9:8। আমি আগে বি লিখলাম, পরে এ লিখলাম। তাহলে বি কত? 8, এ হচ্ছে 9। এ আর সি এর শেয়ার হচ্ছে 4:5, এ এর সঙ্গে সি এর শেয়ার হচ্ছে 4:5। তাহলে তিনজনের শেয়ারকে আমি কম্বাইন করব। কিভাবে করি? 8 4 32, এখানে লিখব ইজটু 4 9 36 ইজটু 5 9 45। তাহলে কি রেশিও তিনজনকে ভাগ করে দেওয়া হলো? আলটিমেটলি 32:36:45। তাহলে তিনটেকে যোগ করলে তাদের মোট শেয়ারটা পাবো, সেটা কত? 5 আর 6 11 দিয়ে 13, 3 হাতে থাকে 1, 4 আগে 5, 3 8 3 11, 113 ইউনিট। এই 113 ইউনিট হচ্ছে টোটাল টাকাটা। তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে 31,866 টাকা। তাহলে এক ইউনিটের করসপন্ডিং যে ভ্যালু 31,866 বাই 113 টাকা। আমার কার শেয়ার চেয়েছে? বি এর শেয়ার। বি এর শেয়ার কত? বি এর শেয়ার হচ্ছে 32। এটা এর, বি এর হচ্ছে 32। তাহলে 32-এর করসপন্ডিং ভ্যালু আমাকে বার করতে হবে। 32 ইন্টের করসপন্ডিং ভ্যালু কি হবে? 31,866 বাই 13, এটা এক ইউনিটের ভ্যালু, ইন্টু 32। এটা আমাকে কি করতে হবে? একটু ক্যালকুলেশন করতে হবে। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 9024, 9024 টাকা। 9024 টাকা। এবার তোমরা নিজেরাও ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশনটা একটু ফাস্ট হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে ক্যালকুলেশনটা আমি করতে পারবো না বা হয়তো পারবো না। তো একটু নিজেদের প্র্যাকটিসের জন্য এরকম ক্যালকুলেশন তোমরা একটু করো। আমি তো অনেকগুলো ক্যালকুলেশন দেখিয়েছি তোমাদের। তাহলে আনসার হবে ফার্স্ট অপশন। তাহলে কোশ্চেন নাম্বার 30, তার আনসার হলো অপশন নাম্বার 1। তাহলে এই ছিল আমাদের ক্লাস। তো শেষে একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাস বা আমাদের যে চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। আর তোমার যেই আঙুলের কাছে বেল আইকন আছে ওটা একটু প্রেস করে রেখো। তাহলে কি হবে? যে কোনো একটা ক্লাস তার নোটিফিকেশন দেন অ্যান্ড দেয়ার তোমার কাছে পৌঁছে যাবে। আর এখন যেভাবে আমাদের বিভিন্ন এক্সাম সামনে আসছে, আমাদের চ্যানেলে একাধিক ক্লাস তোমরা সেই ওরিয়েন্টেড পেতেই থাকবে ম্যাথসে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।